ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলা। 2016 সালের যে নিয়োগ হয়েছিল, যে বৃহৎ অংশের নিয়োগ হয়েছিল এসএমএসের ভিত্তিতে, রাতের অন্ধকারে এসএমএস পাঠিয়ে, সেই চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে আজকে মেগা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বেঞ্চ যেহেতু বসছে না, তো সেহেতু এই মামলা আজকে শুনানি হচ্ছে না। এটা ইনিশিয়াল খবর, যেটা গতকালকে বেশ রাতের দিকে মোটামুটি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেখানে পরিষ্কার হয়ে গেছে যে আজকে বেঞ্চ বসছে না, তো এই মামলা সরাসরি শনিবার চলে গেছে। কিন্তু এখানে বুধবার লেখা আছে কেন, তাই না? একটা বড় অংশের কথা হচ্ছে যে বুধবার এবং শনিবার জোড়া শুনানির কথা কেন বলা হচ্ছে। তো বুধবার একটি ম্যাটার, আরও একটু ম্যাটার, আনুষঙ্গিক অনেকগুলো এসএলপি পরপর আসছে। তো বুধবার একটা ম্যাটারে অ্যাডমিশন হিয়ারিং হয়েছে, এটা আমি একটু বাদেই দেখাচ্ছি। আর শনিবার কিন্তু মেন যে জোড়া মামলা, প্রতীক দাসের মামলা এবং স্বপ্না বৌদ্ধর মামলা, সেই দুটো মামলা শনিবার লিস্টেড হচ্ছে এবং মিসলিনিয়াস ডেতে রয়েছে। এবং মিসলিনিয়াস ডেতে অ্যাকচুয়ালি ওই শনিবার অনেকে ভাবছেন যে শুনানি হবে কি হবে না, তো তাদের উদ্দেশ্যে বলে দিই, যেমন এই যে সোমবারের ম্যাটারে যেমনভাবে গোটা অংশটা লিস্টেড ছিল, সেই সেম ম্যাটারগুলোই ওই দিনকে রাখা হয়েছে এবং ফুল ফেস শুনানি হবে। অর্থাৎ মানে শনিবার বলে যে হাফ ডে তেমনটা হবে না, পুরোটাই শুনানি হবে। আর যেহেতু এই বেঞ্চ মিসেলেনিয়াস ডেতে রেখেছে, তো নর্মালি অ্যাডমিশন হিয়ারিং 2-3 মিনিটে করে এক একটা মামলার হিয়ারিং শুরুর দিকে হবে। আর যখন 46 নম্বর আইটেম আসবে তখন এটাতে বৃহৎ শুনানির সম্ভাবনা আছে এবং দুপুরের মধ্যে, 1টা-2টার মধ্যে হয়তো শুনানি কমপ্লিট হয়ে যাবে, এই প্রথম পর্যায়ের শুনানি। তো সেটা শনিবারের ম্যাটার নিয়ে আলোচনা করলাম। কিন্তু এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলে রয়েছে যে 83 থেকে 89, 82 কেন নয়, কারণ সেই সময় 82টাকে কনসিডার করা হচ্ছিল না, 82.5, আর টেটে যেহেতু পয়েন্টে ফ্র্যাকশনে নাম্বার হয় না, তো 83 থেকে 89 টেট পাসদের ওবিসি এবি নিয়ে একটা ইস্যু কিন্তু হতে চলেছে, সেটা নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে যেটা দেখাচ্ছিলাম যে এই বুধবার অর্থাৎ এই শনিবার, আজকে আমরা দাঁড়িয়েছি 17 তারিখে, অর্থাৎ সোমবারে, আগামীকাল মঙ্গলবার 18 তারিখ, এবং তারপর বুধবার 19 তারিখ। দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেলি কজ লিস্ট ফর দ্য ডেটেড 19/8/2026। এখানে যদি আপনি আইটেম নাম্বার 4-এ চলে যান, যার ডায়েরি নাম্বার 1411 1411 2026, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অচিন্ত ধারা অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই যে মামলা ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেস, যেটা অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড হচ্ছে নেহা রাঠি ম্যাডাম। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এই মামলায় কিন্তু হ্যাঁ, অলরেডি লিস্টেড রয়েছে মিসলিনিয়াস ডেতে। কার বেঞ্চে যদি সেক্ষেত্রে দেখা যায়, তো অনারেবল জাস্টিস সেই দীপঙ্কর দত্ত স্যারের বেঞ্চ, এবং নতুন যে অনারেবল জাস্টিস শিল নেগি বাবুর বেঞ্চে এই মামলা কিন্তু উঠছে এবং 4 নম্বর আইটেমে আছে। তো সরাসরি এই বেঞ্চ বেলা 1টা পর্যন্ত বসবে, তো 3টে বেল ম্যাটার আছে, বড় জোর আধ ঘন্টা সময় লাগবে। তারপরে কিন্তু এই মামলার অর্থাৎ এই 32,000 মামলা নতুন যে শিল্পী বা ডায়েরি নাম্বার 1411 2026 অচিন্ত ধারা অ্যান্ড আদার্স, এই মামলাটা কিন্তু অ্যাডমিশন হিয়ারিং হতে চলেছে। তো সে টানা সপ্তাহ থমকে থাকার জায়গা নেই, মানে এখানে কোনো ব্রিদিং স্পেস পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। খুব দ্রুত এই মামলার শুনানি চলতে থাকবে এবং মেগা শুনানি পর্ব শুরু হচ্ছে। তো শনিবার তো থাকছেই লিস্টেড, কিন্তু তার আগে বুধবারও কিন্তু এই মামলার শুনানি একটা রয়েছে, 32,000 চাকরি বাতিল মামলা একটি শুনানি, এবং প্রত্যেকটা আরও এসএলপি পরপর ধাপে ধাপে আসবে, সেগুলোর অ্যাডমিশন হিয়ারিং হবে এবং সমস্ত মামলাগুলো একটা টাইমে গিয়ে ট্যাগ হবে। ট্যাগ হয়ে কিন্তু সেই মামলার শুনানি কিন্তু বেশ কিছুদিন ধরে চলবে বলে আশঙ্কা করা যাচ্ছে, কারণ অনেকগুলো বিষয় এখানে রিভিল হওয়া বাকি আছে, যেটা সিঙ্গেল বেঞ্চ সেই অর্থে তড়িঘড়ি করে জাজমেন্ট দেওয়ার ফলে সেই জিনিসগুলো রিফ্লেক্ট হয়নি অর্ডার শিটে, যেগুলো এভিডেন্সগুলো রেকর্ড হয়ে গেছিলো সিঙ্গেল বেঞ্চে, কিন্তু সেই অর্থে রিফ্লেকশন পায়নি সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টে। কয়েক পাতার জাজমেন্ট সেই অর্থে নেই, ভাষা করে গেছে, এবং ডিভিশন বেঞ্চ প্রত্যেকটা ছোটো ছোটো পয়েন্ট দিয়ে কেটেছে, মেরিটে সেই অর্থে ঢোকেনি। এবং সেই ডিভিশন বেঞ্চের রায়, যেটা এক পেশে রায় বলে অনেকে দাবি করছেন, তো সেই এক পেশে রায় সুপ্রিম কোর্টও কিন্তু ত্রুটিযুক্ত মনে করেছেন, যার জন্য এই 32,000 চাকরি বাতিল মামলার এসএলপি অ্যাডমিশন হিয়ারিং হয়েছে এবং ফুল ফেস শুনানি কিন্তু হতে চলেছে। এবং টানা বেশ কিছুদিন ধরে জাস্টিস দীপঙ্কর দত্ত স্যারের বেঞ্চ যতদিন এই বেঞ্চে অ্যাসাইন থাকবে এই মামলা, ততদিন কিন্তু এই বেঞ্চে শুনানি প্রক্রিয়া চলবে। নতুন একজন জাজ এখানে অ্যাসাইন হয়েছে, তো ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, এই মামলা চলতে থাকবে। এখন হঠাৎ করে ওবিসি ইস্যুটাকে কেন আনা হচ্ছে, তো আপনাদের প্রথম কথা বলে রাখি যে এই মামলা সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল যে নতুন করে পরীক্ষা নিতে হবে, নতুন করে ইন্টারভিউ নিতে হবে। তাহলে ডিভিশন বেঞ্চের যে একটি জাজমেন্ট ছিল, যেটা কিনা জাজ হরিশ টন্ডন স্যার এবং জাস্টিস তহবুদ স্যারের যে ওবিসি মামলা, অমলচন্দ্র দাসের যে মামলা, সেই মামলা আপনাদের মনে থাকবে, যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তাদের কোনো অর্থে সেই অর্থে কিছু হবে না, অর্থাৎ তারা চাকরি পেয়ে গেছেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, নতুন করে আবার যদি ইন্টারভিউ হয়, তাহলে নতুন করে এটা ডিনোভো এক্সামিনেশন হচ্ছে। তো বক্তব্য হচ্ছে 2014 সালের টেটের নোটিফিকেশান,
বাদ গেছে কবে থেকে? 2011 সালের পর থেকে সমস্ত ওবিসি এবি বাদ চলে গেছে। পরীক্ষাটা কবে হচ্ছে টেটে? 2015 সালে। রেজাল্ট কবে? 2016 সালে। তাহলে এই যে বর্তমানে রিসেন্টলি যে জাজমেন্টটা এসছে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে, যে ওবিসি এবি লেখা সার্টিফিকেট সবই নাল অ্যান্ড ভয়েড, তাহলে সেই অবৈধ সার্টিফিকেটগুলো দিয়ে প্রাপ্ত সুবিধা, মানে আমি টেট পাস করলাম, 90 পেলাম না, 90 নিচে পেয়েছি, 83 থেকে 89, সেই টেট পাসগুলো কি আদৌ বৈধ থাকবে? এটা যেমন ইন সার্ভিসদের একটা বড় আশঙ্কা, তেমন বঞ্চিতদের একটা বড় আশঙ্কা, যে তাদের টেটটা কি আদৌ বৈধ থাকবে, বা এই রাজ্য সরকার যারা ওবিসি এবি ইস্যুকে নিয়ে এগোতেই চাইছে না, পুরোটা সমূলে উৎখাত করে দিয়ে এসএলপি যেটা প্রেফার করা হয়েছিল সেটাকে পর্যন্ত উইথড্র করা হয়েছে এবং হাইকোর্টের জাজমেন্টটাকে মান্যতা দেওয়া হয়েছে, এবং সেটারই পরবর্তীতে ক্লারিফিকেশন দিয়ে মান্তা স্যার পরিষ্কার বলে দিয়েছেন এ বি লেখা কোনো সার্টিফিকেট থাকবে না। সেক্ষেত্রে এই অবৈধ সার্টিফিকেটগুলো দিয়ে আদৌ যদি নতুন করে 32,000 ইন্টারভিউ ঠেকানো না যায়, ইন্টারভিউ নতুন করে হয়, তাহলে কি এরা বৈধ থাকবে? সেক্ষেত্রে প্রচুর সংখ্যক যারা ইন সার্ভিস টিচার আছে, ইভেন ট্রেন্ডে অনেক টিচার আছে যারা 83 থেকে 89 পেয়ে টেট পাস করেছেন, হয়তো টেটের মানে ট্রেনিংয়ের বলে বলিয়ান হয়ে তারা চাকরি পেয়ে গেছেন। তো তারা কি আদৌ সেই জায়গা থেকে, বা নন টেন যারা পেয়েছেন, আদৌ সেই জায়গা থেকে এই সার্টিফিকেটগুলো নিয়ে আরও এগোতে পারবেন, নাকি তারা জেনারেল হিসেবে ট্রিট হবেন? একটা বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে। ওইখানে অনেকে অনেক রকম জোরালো যুক্তি খাটাবেন, যে যেহেতু 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস হিসাবেই হবে, তাহলে কেন এই সার্টিফিকেটগুলো তাহলে আবার ওইভাবে মানে কেন র্যাডারে আনা হচ্ছে? অনেক অনেক প্রশ্ন আছে, কিন্তু একবার ভেবে দেখুন রাজ্য সরকারের স্ট্যান্ড কী। রাজ্য সরকার সম্প্রতি এসএলএসটি, সেখানে এসএলএসটিতে দেখতে পাচ্ছেন, এবং তাছাড়াও একাধিক রিক্রুটমেন্ট যারা করেছে 17%কে বাদ দিয়ে 7% নিয়ে এগোতে চাইছে। অনেক দেখা যাচ্ছে যে ইন্টারভিউ প্রায় অলমোস্ট কমপ্লিট, কাউন্সিলিংও পর্যায়ে শুরু হয়ে গেছে, কাউন্সিলিং হয়েও গেছে কিয়দংশের, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাকি, সেই জায়গায় স্টপ করে রেখেছে। মানে তারা চাইছেই না 17% নিয়ে কোনো রকম একটা সিঙ্গেল রিক্রুটমেন্ট দেওয়া, যেহেতু 2010-11 গল্প। তো সেখানে এই প্রক্রিয়া যদি কোনো ক্রমে নতুন করে ইন্টারভিউ হয়, সেখানে রাজ্য সরকার আদৌ কি কোনো রকম কিছু সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাইবে না, যে এদেরকে আমরা নিতে চাইছি না কারণ এদের সার্টিফিকেটগুলো অবৈধ? তো একটা বড় মারাত্মক জায়গায় আসে, এবং আমি আশাবাদী যে সুপ্রিম কোর্ট এই ধরনের একটা ক্লারিফিকেশন তাদের জাজমেন্ট অবশ্যই উল্লেখ করবেন, যে আদৌ এদের কি নিয়ে এগোবেন, নাকি এদেরকে জেনারেল হিসেবে ট্রিট করবেন গোটা অংশটা। এবং জেনারেলে তাহলে তো হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়ে যাবে, মানে 17 থেকে যদি 7% এখানে থাকে, জেনারেলের সংখ্যাটা বাড়বে, এবং সেখানে কম্পিটিশন ভেরি হাফ মানে ভেরি হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। আর সবথেকে বড় কথা, নতুন করে যদি ইন্টারভিউ হয় সেক্ষেত্রে অনেক রকম ব্যাপার হতে পারে, ঠিক আছে? তো একদম মারাত্মক একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হবে এই মামলা, এবং বুঝতেই পাচ্ছেন মানে 83 থেকে 89 পাওয়াদের আমি যদি ক্লিন চিটও দিয়ে দিই না, কোনো রকম অসুবিধা হবে না, এটা ভুল কথা। টেনশন কিন্তু এখন আস্তে আস্তে বাড়ছে, তার কারণ রাজ্য সরকার কোনো মতেই 17% নিয়ে কোনো রিক্রুটমেন্টই তারা করাতে চাইবে না, এবং সেই জায়গায় তারা বদ্ধকরি জিরো টলারেন্স নিয়ে এগিয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে 2010-11 গল্প, তারপরে 14টে টেট, 15তে পরীক্ষা, 16তে প্রসেস, 17টে নিয়োগ, তো এটা কোনো দিনই নতুন করে যদি হয় তো তারা ফাঁক ফোকর খুঁজবে রাজ্য সরকার, এবং যেখানে গিয়ে এই 17 থেকে 7কে নামিয়ে আনা যায়, এটা তাদের। এবং সুপ্রিম কোর্ট যদি কোনো গাইডলাইন দিয়ে দেয় তো ঠিক আছে, যদি গাইডলাইন না দেয় তাহলে রাজ্য সরকার কোনো মতেই কিন্তু এটাকে নিয়ে এগোতে চাইবে না। তো এই একটা সম্ভাবনাময় একটা বিস্তর একটা জিনিস হতে চলেছে, এবং আদতে তারা টেট যদি এক্ষেত্রে কোয়ালিফাই না করে তাহলে রিক্রুটমেন্টে বসবেন কী করে? আপনি তো ধরে জেনারেলে তো ট্রিট করে আলাদা ব্যাপার, কিন্তু টেট যদি কোয়ালিফাই না করে, এক্ষেত্রে যদি টেটটাকেই যদি অবৈধ বলে তাদেরকে টেট ফেলে বলে ঘোষণা করে দেওয়া হয়, কারণ 83 থেকে 89 আপনারা জানেন জেনারেলে টেট পাস করতে গেলে 90 লাগবে, তো এরা তো 83 থেকে 89 পেয়ে অনেকে পেয়েছেন, তো সেই সার্টিফিকেটের বলে, তো তাদের কি হবে? তো গোটা বিষয়টা একটা আশঙ্কাযুক্ত জায়গায় যাচ্ছে, এবং এগুলো কিছুই হতো না যদি কিনা ডিভিশন মঞ্চে দিনের পর দিন বছরের পর বছর মামলা ফেলে না রাখা হতো ইন সার্ভিসের তরফ থেকে। তারা শুনানি করে, তারা ওইটা মজা দেখেছে, এখন সে মজাটা সাজা হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, দিনের পর দিন যাচ্ছে, জটিলতা বাড়ছে। সরকার পরিবর্তন হয়ে গেছে, রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের প্যানেল পরিবর্তন হয়ে গেছে, 3-3জন নতুন অ্যাডভোকেটে চলে এসছে, পর্ষদের আইনজীবী এখনও পর্যন্ত যা আছে সেটাই আছে, এখনও চেঞ্জ হয়নি, তবে হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো নানান রকম জিনিস এই মামলা আনুষঙ্গে উঠে আসছে, এবং একটা অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং জানি না এই আদতে সমাধান কোনভাবে আসবে, অ্যাকচুয়াল জাস্টিস আদতে আসবে কি আসবে না, অন 42 অ্যাপ্লাই হবে কি হবে না, শুধু পিটিশনাররা চাকরি পাবেন কি পাবেন না, নাকি নতুন করে প্রক্রিয়া হবে, নাকি 42-কে টেনে আনা হবে, নাকি এস বাসুরয় কোম্পানিকে অবৈধ বলে ঘোষণা করা হবে, এবং তারপরে 16,500 সেটাও টার্গেটে পরিপূর্ণ হয়ে যাবে, কিছুই জানা নেই। অনেকগুলো বহুমুখী মামলা, বহুমুখী দিক জাজমেন্ট আসতে পারে। শুনানি শুরু হচ্ছে এই বুধবার থেকে, ধরে নিন, মানে বুধবার তো একটা অ্যাডমিশন হিয়ারিং রয়েছে, এবং সেটা সম্ভবত শনিবারও যাচ্ছে, তো শনিবারে মেগা শুনানি অপেক্ষা করছে।
আইটেম নাম্বার 46-এ হয়তো থাকবে এবং সেখান থেকেই একটা নতুন মোড়, নতুন ঐতিহাসিক ব্যাপার-স্যাপার সব আসতে শুরু করেছে এবং দেখবেন মন্তব্য কাকে বলে, এই বেঞ্চ কী ধরনের মন্তব্য করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ সকলকে।